পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলোর দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। ভারত থেকে পুশ ইন হলে ব্যবস্থা। চাইলেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়, স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী। এক বছরের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন। আওয়ামী লীগ আমলের দুর্নীতি তদন্তের ঘোষণা মন্ত্রীর। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা। হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞ। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। এবং বৃষ্টি উজানের ফলে ফের ডুবছে হাওরের ধান। দুর্যোগে দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে প্রশ্ন। নির্ভুল ও দুর্নীতিমুক্ত করার নির্দেশ মন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছে আমি ওমর ইনাল। ভারতের পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পর সরকার গঠন করছে বিজেপি। 9 মে শপথ নেয়ার কথা রয়েছে নতুন মন্ত্রিসভার। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। এদিকে আসন চুরির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পরে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাওড়ায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2020 সালের পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠের এক সভায় অমিত শাহর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে হেরে যায় বিজেপি। তবে 2026 সালে ভূমিধস বিজয় পেয়েছে গেরুয়া শিবির। এক সময়ের নিজের আদর্শিক নেত্রী, বর্তমানের কট্টর বিরোধী মুখ মমতাকে হারালেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্য বিজেপি গত 6 বছর ধরেই শুভেন্দুকে যেভাবে প্রচারে এনেছেন তাতে অনেকেই মনে করছেন বিজেপির এই জয়ের অন্যতম কারিগরের মাথায় উঠতে পারে মুখ্যমন্ত্রীর মুকুট। যদিও আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও রাসবিহারী কেন্দ্র থেকে বিজয়ী স্বপন দাশগুপ্তের নাম। তবে মোদি অমিত শাহ শেষ পর্যন্ত কাকে চেয়ারে বসান তা দেখতে অপেক্ষা করতে হবে 9 মে পর্যন্ত। সেদিনই হবে রাজ্য সরকারের শপথ গ্রহণ। এদিকে আরও একটি বিষয় নিয়ে জোর জল্পনা চলছে। 2011 সালে ক্ষমতায় বসার পর বামেদের মহাকরণে না বসে হাওড়ার 15 তলা ভবনকে নবান্ন নাম দিয়ে সচিবালয় করেন মমতা। বিজেপির মুখ্যমন্ত্রী মমতার সেই অফিসে বসবেন না। নিজেদের সরকার পরিচালনার জন্য বামেদের মহাকরণে না নতুন কোনো ঠিকানায় বসবে বিজেপির নতুন রাজ্য সরকারের অফিস, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ শেষ 7 মে। এর আগে যে কোনো সময় তাকে পদত্যাগ করতে হবে। রাজনৈতিক সূত্র বলছে মুখ্যমন্ত্রীর পদ থেকে শিগগিরই পদত্যাগ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাজ্যপাল RN রবি তাকে নতুন সরকারের শপথ নেয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অনুরোধ করবেন। এর আগে নির্বাচনে হারের পর ভোট কারচুপির অভিযোগ তোলেন মমতা। আর শুভেন্দু বলেন ভবানীপুরের মুসলমানরা তাকে ভোট দেননি। বিজেপি এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে। 100 more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। এদিকে বিজেপির বিপুল জয়ের পরেও আনুষ্ঠানিক কোনো বিজয় মিছিল হয়নি। তবে ফল প্রকাশের পরই কোথাও কোথাও তৃণমূলের অফিসে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে 1.5 দশক ধরে ঝুলে আছে বিষয়টি।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা বলবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা নেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি, সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে বাংলাদেশ ভারতের সম্পর্কে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তা সহ অমীমাংসিত ইস্যু সুরাহার সম্ভাবনা গতি পেতে পারে বলে মনে করেন তারা। এজন্য ঢাকাকে জোরালো কূটনৈতিক উদ্যোগ নেয়ার পরামর্শ। সাইফুল রুদ্রর রিপোর্ট। বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন। 2011 সালে তিস্তার পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দিলে তা থেকে সরে যায় ভারত। 1.5 দশক পার হলেও আর তিস্তার পানি বণ্টন চুক্তির কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে বিদায় নিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের জয়ের মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে আসছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। ভারতের কোনো বিশেষ রাজ্যের নির্বাচনে কোনো দল জিতল বা হারল তা নিয়ে খুব বেশি বিচলিত নয় বাংলাদেশ। তবে খরা মৌসুমে বাংলাদেশের দুঃখ তিস্তার পানি বণ্টন চুক্তি এবার আলোর মুখ দেখবে এমন আশায় ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, তাই একটি রাজ্যের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের বড় চিত্রে তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা কম। বাংলাদেশের সাথে যে সম্পর্ক ভারতে, সেই সম্পর্কে কিছু কিছু বিষয় সমাধান হয়নি। তিস্তা চুক্তি এখনও স্বাক্ষর হয়নি এবং মমতা ব্যানার্জি তার পিছনে বাধা হিসেবে কাজ করেছেন। শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশের জন্য কতখানি সহানুভূতিশীল বা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সেটা এখন ভবিষ্যৎ বলে দেবে। বিশ্লেষকদের মতে, বিজেপি যদি রাজ্য ও কেন্দ্রে একই সঙ্গে ক্ষমতায় থাকে তাহলে নীতিগত সমন্বয় সহজ হতে পারে। এতে তিস্তা চুক্তির মতো ইস্যুতে আলোচনার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাথে সম্পর্ক প্রভাব পড়বে না, তারপরেও একটা উদ্যোগ নিতে হবে দুই পক্ষ থেকেই, যে সম্পর্কটাকে কিভাবে আরও স্বাভাবিক সহজ করা যায় সেই চেষ্টাটা আমার মনে হয় যে দুই পক্ষেরই গরজ আছে। সুতরাং সম্পর্কটা আমার ধারণা যে আপাতত অন্তত ভালোই হবে, কোনো সমস্যা বড় রকমের কিছু হবে না। আমি মনে করি যে শেষ পর্যন্ত যদি আমরা তিস্তাতে চীনাদের কাজ করাই, তারপরেও ভারতের পক্ষ থেকে বড় রকমের কোনো আপত্তি হবে না। হয়তো তারা খুশি হতো যদি আমরা তাদেরকে ইনভলভ করতে পারতাম, তাহলে সেরকম আমাদের সরকার ভেবে দেখতে হবে যে সেরকম সুযোগ আছে কিনা। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে পারস্পরিক স্বার্থে ঢাকা ও দিল্লির মধ্যে কার্যকর কূটনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপি নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দিতে হবে।
গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে তারেক রহমানের সরকার। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুদিন ফিরিয়ে আনা হবে। স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, অন্যের সার্বভৌমত্বের প্রতিও আমাদের একটা সম্মান আছে। সেই কারণে কোন দল ক্ষমতা আসবে এটা বড় নয়। ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে আমরা করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল করছে না সরকার। সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান, এই চুক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার, চাইলেই বাতিল করা সম্ভব নয়। তবে কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে বলেও জানান তিনি। 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। পরে এই চুক্তির শর্ত নিয়ে তৈরি হয় সমালোচনা, যাতে বাংলাদেশকে মানতে হবে শতাধিক শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্র মানবে মাত্র 6টি। চুক্তি এখনও কার্যকর না হলেও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের বিষয়টি আসে আলোচনায়। চুক্তি বাতিলের দাবি ওঠে সংসদেও। এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল হচ্ছে না, তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে নির্বাচিত সরকার। চুক্তির কোনো ধারা স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের সুযোগ আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। এই চুক্তিরও সেলফ ক্যারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। সম্প্রতি বাংলাদেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যমন্ত্রী জানান, এ বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। একই সঙ্গে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। বেশিরভাগ জিনিস আমরা ইম্পোর্ট করি, আর কিছু জিনিস যেটা আমাদের রপ্তানি সক্ষমতা আছে সেটার ওভার ক্যাপাসিটি না, আমরা কোনো কোথাও ডাম্প করি না। এরকম একটা ইনকোয়ারি না হলে আমরা সেটা অ্যাপ্রিশিয়েট করতাম, সেটা আমরা তাদের জানিয়েছি। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, বাণিজ্য চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারকে তাগাদা দিয়েছে ওয়াশিংটন। পরিবেশ সুরক্ষায় আইনের যথাযথ প্রয়োগও দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ওনারা বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছে যেন এগুলি সুস্থ বাস্তবায়ন হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এলজিআরটি মন্ত্রী। তিনি বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে এ খাতের বিভিন্ন দুর্নীতি তদন্ত করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে। মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব ঠেকানোর নির্দেশনাও দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেছেন, শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সামরিক নিয়োগে ডিসিদের সহায়তা চেয়েছে সরকার। যেখানে গিয়েছে আমাদের রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় দিনে 9টি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনা হয়। এ সময় মাঠ প্রশাসনে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের নির্দেশনা দেন সরকারের নীতি নির্ধারকরা। আলোচনা শেষে এলজিআরডি মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন সম্পন্নের লক্ষ্য রয়েছে। বলেন, আওয়ামী লীগ শাসনামলে এই খাতের দুর্নীতির তদন্ত করা হবে। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখেই কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী জানান, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। 30,000 আমাদের প্রকল্পের টার্গেট রয়েছে, এর মধ্যে 17,800
806টি নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনো কাজ করছি। তেলের কৃত্রিম সংকট তৈরি করা চক্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর অবৈধ অভিবাসন ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে, এই সকল যদি আমাদের রোধ করতে হয় তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে। সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। আপনারা অতি দ্রুত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার ঘোষিত 6 মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী। আর স্থানীয় সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামরিক বাহিনী কাজ করবে উল্লেখ করে শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সামরিক নিয়োগ প্রক্রিয়ায় ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। প্রশিক্ষিত সেনাবাহিনী জনগণের সাথে যে কাজ করছে, এতে তারা আরো বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে এবং প্রত্যেকটা জেলা প্রশাসক এ ব্যাপারে তাদের অবস্থান থেকে তারা সন্তোষ প্রকাশ করেছে। আইসিটি বলেন, ডাক, টেলিকম এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তি, 3টা মন্ত্রণালয় আমরা এই সরকারের যে নির্বাচনী ইস্তাহার ছিল ওটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথাও জানান উপদেষ্টা। হারমোনিটাকে আরো কিভাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট করতে চায় না বর্তমান সরকার, কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে হোটেল সোনারগাঁওয়ে সেতু বিভাগ আয়োজিত ৩৯ কিলোমিটার ঢাকা ইস্ট ওয়েস্ট এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন প্রকল্পে অংশীজনদের নিয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আমাদের অতীত অভিজ্ঞতা হলো, সহজ কথা বলি, বড় প্রকল্প মানে সত্যি হোক মিথ্যা হোক, অর্ধসত্যি হোক, মানুষ মনে করে বড় প্রকল্প মানে বড় দুর্নীতির একটি ক্ষেত্র। সেই জিনিসটি থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা সেলফ কিছু কারেকশন, সেলফ কিছু গোল ঠিক না করে আমরা আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। যতটুকু বাস্তবায়ন করতে জানি বা পারবো, যেটা সুফল নিশ্চিত আছে, যেটা আমার অর্থনীতির অপচয় হবে না এবং আমার অর্থ ব্যয়ের সুফল জনগণ পাবে অপচয় ছাড়া, সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 6 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় 1450। সংক্রমণ ঠেকাতে 2 ডোজ নেয়া শিশুদের বুস্টার ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রকোপের জন্য টিকাদানের ঘাটতি আর মৃত্যুর জন্য পদ্ধতিগত অবহেলাকে দায়ী করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখা হবে। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর ভিড়। জ্বর, কাশি, ফুরকুরি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তারা। অনেক ক্ষেত্রে দেরিতে আনার কারণে বাড়ছে জটিলতা। টাকা পয়সার দিকে তো অনেক গেছে, বাইরে অনেক জায়গায় মানে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা হয়েছে, বাইরের রিপোর্টগুলো করছে, অনেক টাকা, অনেক খরচ হয়েছে। ওষুধপত্র যাবতীয় আমাদের খরচ নিয়ে প্রায় 15-17 হাজার টাকা এরকম। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 35,000-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 300। প্রকোপ বেড়ে গেলে তড়িঘড়ি করে টিকা জোগাড় করে 20 এপ্রিল সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনের আওতায় আসবে 100% শিশু। একটা কমন আছে, যেটা হচ্ছে কি টিকা নেননি, 2 ডোজের 1টি ডোজের টিকা নেওয়া হয়নি, অথবা টিকা মানে একটা ডোজ নেওয়া হয়েছে। আর কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি, তো যারা নাকি তারা তো টিকা নেওয়ার সময় হয়নি এখন, তারাও আক্রান্ত হচ্ছেন। হাম পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বেরিয়ে আসে 2025 সালের সেপ্টেম্বরে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয় ডক্টর ইউনূস সরকার। এর ফলে সারা দেশে টিকার সংকট দেখা দেয় এবং নাটকীয়ভাবে কমে আসে টিকাদান কর্মসূচি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, টিকা না দেওয়ার কারণেই মারা যাচ্ছে একের পর এক শিশু। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী
তাদেরকে শনাক্ত করার জন্য একটি স্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হোক এবং তাদের প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে দায়ীদেরকে আইনের আওতায় আনা হোক। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখবে বর্তমান সরকার। খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান, বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়। আইসিইউ সাপোর্ট, বিশেষ করে শিশুদেরকে আইসিইউ সাপোর্ট দেওয়া। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রা 89%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে। হামের কার্যকরী প্রতিরোধক হামের টিকা কার্যক্রম চললেও টিকার সুফল পেতেও লাগে 4 মাস সময়। তাই চিকিৎসকরা বলছে, শিশুদের শরীরে জ্বর, র্যাশ কিংবা চোখ লাল হলেই অবহেলা না করে দ্রুত হাসপাতালে আনতে হবে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 17 আসনের জনগণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক সভায় এ আশ্বাস দেন তিনি। এ সময় স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সততার সঙ্গে মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্য খাতে সমতা রক্ষার আহ্বান জানান তথ্যমন্ত্রী। নির্বাচনের আগে নিজ এলাকার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তা বাস্তবায়নের লক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক সভার আয়োজন করা হয়। মঙ্গলবার অনুষ্ঠানে স্বাস্থ্য ও তথ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পত্নী ডাক্তার জুবাইদা রহমান। ঘুরে দেখেন পুরো হাসপাতাল, যেখানে কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকার জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা ওয়ার্ড। এ সময় ঢাকা 17 আসনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শতভাগ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন ডাক্তার জুবাইদা রহমান। আমাদের লক্ষ্য আর কোনোদিন কড়াইল, ভাসানটেক, সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান। অন্তঃসত্ত্বা মা বোনেরা জটিল সমস্যারও চিকিৎসা সহজে ও দ্রুত পান। আলোচনা সভায় অংশ নিয়ে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সততার সঙ্গে মানুষের সেবা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি সমতা রক্ষার আহ্বান জানান তথ্যমন্ত্রী। আমাদেরকে ইন্টিগ্রিটির সাথে, অনেস্টির সাথে জনগণের সেবা করতে হবে। অনেস্টি শুধু ফিনান্সিয়াল অনেস্টি না, আমাদের আচার আচরণে অনেস্টি থাকতে হবে। চিকিৎসা ক্ষেত্রে একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা, প্রতিটি নাগরিক যাতে একটা স্ল্যাবের ট্রিটমেন্ট যাতে নিশ্চিত করতে পারে, সেটাকে নিশ্চিত করা। স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেন বক্তারা। দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে ফের ডুবছে কিশোরগঞ্জ ও মৌলভীবাজারের হাওরের ধান। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় কাটছে না কৃষকের দুর্ভোগ। এদিকে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় দুর্নীতি সহ্য করা হবে না। কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে 12,500 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 49,000 কৃষক। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। হবিগঞ্জে এখনো পানির নিচে ফসল, ধান কাটার শ্রমিক না পাওয়ায় বেড়েছে সংকট। নেত্রকোনায় এখনো প্রায় 30 ভাগ ধান কাটা বাকি। রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। ধানের দাম তো 600, 500, 600। এই যে নিত চায় না, এই যে লাগিয়ে সব জমিন তলায় গেছে। মানুষে আনতেছে, কিছু আনতেছে না, তাদের তো এই যে কৃষক যারা আছে এরা তো একবারে মরে গেছে। এদিকে সুনামগঞ্জেও অতিবৃষ্টিতে প্লাবিত জমি, মাড়াইয়ের জায়গা না থাকায় ক্ষতির মুখে লক্ষাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী, উদ্বোধন করেন সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। আর্থিক সহায়তা 7,500 টাকা আর 20 কেজি চাল সহায়তা পাইছে। অনুদান দিতে এতে আমরা সন্তুষ্ট। দোয়া করতাম আল্লাহ বেড়ার আশা ভরসা পুরাও বেড়া সুস্থ হইয়া চলুক, আমরা জনগণও সুস্থ হইয়া চলতাম। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। সমস্ত টিউব
অয়েলকে ডিজেল থেকে বের করে আমরা সোলার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সরকার কৃষকের এই কষ্টের দিনে তার পাশে আছে, ভবিষ্যতে থাকবে। এর আগে সমন্বয় সভায় উঠে আসে মাঠ প্রশাসনের ব্যর্থতার কথা। বছর বছর হাওর ডুবলেও সমাধান মেলে না বলে জানান ভুক্তভোগী কৃষকরা। 10-12 বছর ধরে আমরা দেখতেছি, এর আগে করছে কিনা আমি জানি না সঠিক। হাওর নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবেই বছর বছর হাওর তলিয়ে ফসলের ক্ষতি হয় বলে জানান কৃষকরা। হাওড়াঞ্চলের 7টি জেলার মধ্য দিয়ে 14টি নদী এবং এই পুরো জেলা জুড়ে আছে 2000-এরও বেশি বিল। এই বিলগুলো এবং নদীগুলোর নাব্যতা সংকটের কারণেই অল্প বৃষ্টিতে উপচে পড়ছে পানি, কিংবা ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে ধানক্ষেত, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা বছর বছর। তাদের মতে হাওড়ের মানুষের উন্নয়নের জন্য যত ধরনের উদ্যোগী নেওয়া হোক না কেন, এই 14টি নদী এবং 2000-এর উপরে বিলের যদি নাব্যতা সংকট দূর করা না যায়, তাহলে এই হাওড়াঞ্চলের কোনো উদ্যোগেই কাজে আসবে না। বিশম্বপুর হাওড় থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নারকীয় হামলার 13 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি মামলার বিচার কাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার প্রধান আসামি শেখ হাসিনা। ঢাকাসহ 4 জেলায় এখন পর্যন্ত 58 জনকে হত্যার প্রমাণ মিলেছে। বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার। শফিক মুন্সির প্রতিবেদন। 5 মে 2013 ইসলামী মূল্যবোধ রক্ষা সহ 13 দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশের সমাবেশ। যোগ দিয়েছিলেন সারা দেশ থেকে আসা সংগঠনটির অগণিত নেতাকর্মী। ঢলের মতো এসেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। পথে পথে পুলিশের বাধা উপেক্ষা করে জমায়েত হন শাপলা চত্বরে। উত্তাল জনতার স্রোতের জনাকীর্ণ সমাবেশ পণ্ড করতে অভিযানের নামে রাতভর হত্যাযজ্ঞ চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, দাবি সংশ্লিষ্টদের। শাপলা চত্বরের নির্মমতায় মাত্র 26 বছর বয়সে স্বামী হারা হন ডালিয়া বেগম। একমাত্র ভাইকে হারান সেদিনের কিশোরী ফারিয়া আহসান স্মরণী। 1 যুগেরও বেশি সময় ধরে এখনও তাদের তাড়া করে নারকীয় বর্বরতার স্মৃতি। আমি ওর মাথার পিছনে ধরেছিলাম, তো আমার এখনো মনে আছে, আমার ডান হাতে পুরো হাত রক্ত ভরে গেল। পোস্টমর্টেম রিপোর্টে ছিল খুব কাছে থেকে গুলি করা হয়েছে, গুলিটা আপনার নাকের এখান থেকে লেগে পিছনে বের হয়ে গিয়েছে। আজকে মানুষের বাবা একটা জিনিস আয়না দিলে বলে যে এটা আমার বাবা আনছে, আমার ছেলেরা বলতে পারে না। আমার ছেলে একটা ছেলে শিশু। হেফাজত নেতাদের দাবি, শাপলার হত্যাযজ্ঞ পতিত সরকারের ফ্যাসিবাদী চরিত্রের প্রথম বহিঃপ্রকাশ। বিচার নিশ্চিতের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব বলে প্রত্যাশা তাদের। ফ্যাসিবাদ বিরোধী সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ বিস্ফোরণ, তো সেটাকে সেইভাবে দমন করা হয়েছে, সেটা ট্র্যাজিক ইতিহাস। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত 58 জনের নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল। তদন্ত শেষ করে আগামী 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 2 জন লোক কিন্তু হতাহতের ঘটনা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় পাকা ঘর দেওয়ার কথা বলে প্রায় 1000 পরিবারের কাছ থেকে অভিনব কায়দায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেয়া এক ব্যক্তির বিরুদ্ধে। অর্থ হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন অভিযুক্ত শহীদুল ইসলাম। এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগী হত দরিদ্র মানুষ। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোহেল মিয়ার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রথমে বিনামূল্যে নলকূপ ও পরে ঘর দেওয়ার প্রলোভন দিয়ে অভিনব প্রতারণা। প্রায় 1.5 কোটি টাকা নিয়ে উধাও আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা পরিচয় দেয়া মাওলানা শহীদুল ইসলাম।
ভুক্তভোগীরা জানান প্রথমে মাত্র 200 টাকা করে নিয়ে দুটি পরিবারের বাড়িতে নলকূপ স্থাপন করে দেন। এতে এলাকায় তার প্রতি আস্থা তৈরি হয়। এরপর একইভাবে 200 থেকে 500 টাকা করে আরও শতাধিক পরিবারের কাছ থেকে টাকা নিয়ে 15টি পরিবারকে নলকূপ স্থাপন করে দেন। পরবর্তীতে নলকূপের জন্য টাকা দেয়া ব্যক্তিরা নলকূপ না পাওয়ায় চাপ দিলে নতুন প্রতারণা শুরু করেন শহীদুল। এবার আধা পাকা বাড়ি, একটি নলকূপ, একটি গাভী এবং একটি ছাগল একসঙ্গে দেওয়ার কথা বলে প্রতিটি পরিবারের কাছ থেকে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়। বিনিময়ে দেয়া হয় আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের সিলযুক্ত বাড়ি ও নলকূপ দেওয়ার একটি করে টোকেন। আমরা তো জানি না যে উনি টাকা নিয়ে এরকম পালাবে। আমার মাধ্যমে 50টা ঘরের টাকা আমি আনি দিছি তাকে। শুধু একটি এলাকায় নয়, একই কৌশলে জেলা জুড়ে চালানো হয় এই প্রতারণা। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এই এলাকায় আমার বিশ্বস্ততা এবং সুনাম সুখ্যাতি থাকার কারণে তার প্রস্তাবে আমরা এলাকার লোক এবং আমি এলাকার লোকের থেকে আমরা প্রায় 365 জনের 54,75,000 টাকা আমি তাদের তুলে দিই। অভিযুক্ত শহীদুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। কেউ যদি আমাদেরকে লিখিত আবেদন করে তাহলে আমরা আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া যেভাবে নেওয়া যায় সেভাবে নেব। সদর উপজেলার মধ্য নারায়ণপুরের 366 জন ছাড়াও পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকায় প্রায় 1000-এর বেশি পরিবারের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শহীদুল ইসলামের বিরুদ্ধে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। লাঠিজার জমিদার চরাঞ্চলে টাকার বিনিময়ে হাতে বদল হয় খাস জমির মালিকানা। চাষাবাদ ও বসবাসের জন্য ভূমিহীনদের দিতে হয় ভাড়া। দীর্ঘদিন ধরে দিয়ারা জরিপ বন্ধ থাকায় চিহ্নিত হচ্ছে না মালিকানাধীন ও খাস জমি। গাইবান্ধার চর দ্বীপচর ঘুরে এসে ভূমি অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। চারিদিকে নদী, মাঝখানে বাড়িঘর। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চর গুপ্তমণি, যেখানে চাষাবাদ ও বসবাস করেন চর দ্বীপচরের মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ নানা প্রতিকূলতার মধ্যে নদী পাড়ের মানুষকে বড় জটিলতায় পড়তে হয় জমি কেনা বেচার সময়। কাগজপত্র নেই এমন খাস জমির মালিকানা বদল হয় হাতে হাতে। 20,000, 25,000 যেটা যেরকম জমি সেরকম তার দাম। কাগজ নেই, এই কারণে স্টাম্পে গুপ্তমণি, রসুলপুর, উজালডাঙ্গা সহ প্রায় সব চরাঞ্চলে খাস জমি কেনাবেচা হয় পানির দরে। মালিকানাধীন জমির দামও খুব বেশি নয় এখানে। যমুনা ব্রহ্মপুত্র নদের বালুচরে জেগে ওঠা আবাদি জমি এখানে ফেলনা নয়। তারপরও সমতলের তুলনায় অনেক কম দামে জমি পাওয়া যায় এই চর দ্বীপচরগুলোতে। বালুচর 10 থেকে 15,000 টাকা বিঘা কাগজ বিক্রি হয়। কিনতে যে দাম তার তো ডবল টাকা আগে দলিল করতে। ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়া নদী শিকস্তি জমি জেগে উঠলে সেই জমির সীমানা ও মালিকানা নির্ধারণ হয় দিয়ারা জরিপের মাধ্যমে। 1862 সালে এই জরিপ শুরু হলেও নদী বিধৌত গাইবান্ধার 4 উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ জরিপের কাজ। আমরা প্রত্যাশা করব যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই অঞ্চলে মানুষের ভূমি ব্যবস্থাপনাকে আরো উন্নততর করার লক্ষ্যে এখানে দিয়ারা জরিপের ব্যবস্থা করে। বেসরকারি সংস্থার তথ্যমতে গাইবান্ধার 4 উপজেলার 22টি ইউনিয়নে 181টি চর দ্বীপচরে গ্রামের সংখ্যা 134। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরও থাকছে। হরমুজে মার্কিন হামলায় 5 বেসামরিক নিহতের দাবি তেহরানের। যুক্তরাষ্ট্রের জাহাজে আঘাত হলে ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের। আমিরাতে ড্রোন আক্রমণে 3 ভারতীয় আহত। এপ্রিল শেষে ব্যাংক খাত থেকে নেওয়া সরকারের ঋণ কমে দাঁড়িয়েছে 92,500 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ 15,200 কোটি টাকা। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় সরকারের এই ঋণ প্রবাহ ইতিবাচক হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়াকে মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস অর্থনীতিবিদদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025-26 অর্থবছরের প্রথম 9 মাস কর আদায়ে 1 লাখ কোটি টাকার রেকর্ড ঘাটতি। জুনের মধ্যে আদায় করতে হবে 2,15,000 কোটি টাকা। ঋণ নির্ভর অর্থনীতিতে সরকারের নিরাপদ যোগানের উৎস এখন ব্যাংক খাত।
গত 3 মাসের পরিসংখ্যান বলছে 26 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক থেকে 17,590 কোটি টাকা ঋণ রেখে যায় অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় পুরো ব্যাংক খাতে সরকারের ঋণ ছিল 68,230 কোটি টাকা, যা সরকারের বাজেট সহায়তার প্রায় 70%। 9 এপ্রিল তা বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। তবে এপ্রিলের শেষ সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ 15,200 কোটি টাকা ও ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণের হার কমে দাঁড়ায় 92,500 কোটি টাকায়। বাংলাদেশ ব্যাংক বলছে বেসরকারি খাতে ঋণ গ্রহণের হার কম, ফলে সরকারের ঋণ গ্রহণ সংকট সৃষ্টি করবে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সরকারকে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণের লিমিট দিয়ে দেওয়া হয়েছে, এই লিমিটের মধ্যেই সরকার প্রতিনিয়ত সুবিধা ভোগ করছে। এটার অর্থ এই না ক্রেডিটের সিংহভাগ সরকার নিয়ে যাওয়ার কারণে ব্যাংকে প্রাইভেট সেক্টরে দেওয়ার মতো তারল্য নেই। অলস টাকার চাপ কমাতে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ ইতিবাচক হিসেবে দেখলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ সরাসরি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে, ফলে উৎপাদনশীল খাতে ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। আপনি যেহেতু কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় করছেন, সুতরাং আপনি যে খাতে এই টাকাটা ব্যবহার করবেন সে খাত যেন প্রোডাক্টিভ খাত হয়। এটা সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আপনি বড় করতে পারেন না, বা যে কোনো রেভিনিউ প্রজেক্টের জন্য এটা বড় করতে পারেন না, কারণ এখান থেকে আয় আসতে হবে, যে আয় দিয়ে আপনি ওই টাকাটা আবার ফেরত দেবেন। কেন্দ্রীয় ব্যাংকের থেকে বড় করলে ডেফিনেটলি এটা একেবারে সরাসরি মানি সাপ্লাই অ্যাড হয়, এর ফলে ইনফ্লেশন হিট করে। সরকারের বাজেট সহায়তার লক্ষ্যমাত্রা 1,04,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে স্বল্পমেয়াদী ঋণে আগ্রহ বেশি সরকারের, ফলে নিয়মিত অর্থ ফেরত আসার অঙ্কও বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বছরে কয়েক হাজার কোটি টাকার কয়লা আমদানি করলেও বিগত কোনো সরকারই দীর্ঘ সময়ে উত্তরের 4টি খনি থেকে কয়লা উত্তোলনে পরিকল্পিত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে বাড়ছে আমদানি নির্ভরতা। বিশেষজ্ঞদের মতে জ্বালানি খাতের বর্তমান ও ভবিষ্যৎ সংকট কাটাতে খনিগুলো থেকে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কয়লা উত্তোলনে উদ্যোগ নেওয়া জরুরি। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। বর্তমানে দেশে পায়রা, মাতারবাড়ি সহ বড় আকারের কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। আর এসব কেন্দ্র সচল রাখতে প্রতি বছর প্রায় 15,000 কোটি টাকার কয়লা আমদানি করতে হচ্ছে। অথচ বড়পুকুরা কয়লাখনি ছাড়া উত্তরাঞ্চলে আবিষ্কৃত একাধিক কয়লাখনিতে কয়েক বিলিয়ন টন কয়লার মজুদ থাকলেও বিগত কোনো সরকারই দীর্ঘ সময়ে কয়লা উত্তোলনে পরিকল্পিত উদ্যোগ নেয়নি। দিঘিপাড়া কয়লাখনির মজুদের পরিমাণ 70 কোটি 60 লাখ টন। এছাড়াও ফুলবাড়ি কয়লাখনির 57.2 কোটি টন, খালাসপীর কয়লাখনির 68 কোটি টন এবং জামালগঞ্জ কয়লাখনির মজুদ 550 কোটি টন। বিশেষজ্ঞদের মতে খনিগুলো যথাযথ কাজে লাগানো গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান ও ভবিষ্যৎ সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। আমাদের মাইনিংটাকেও স্মার্ট মাইনিংয়ে কনভার্ট করতে হবে। যদি স্মার্ট মাইনিং করতে পারি তাহলে জ্বালানি নির্ভরতা অন্য দেশের সাথে যেটা আমাদের আছে ওটা অনেকাংশেই কমানো সম্ভব হবে। অর্থনীতিবিদদের মতো আমদানি নির্ভরতা কমানো না গেলে এর প্রভাব পড়বে উৎপাদন থেকে জনজীবনেও। কয়লা আমদানি করতে গিয়ে আমাদের প্রতি বছর প্রায় 15,000 কোটি টাকার মতো একটা বৈদেশিক মুদ্রা আমাদের খরচ করতে হয়। যখন বৈশ্বিক দুর্যোগ দেখা যায়, তখন যখন বিদ্যুৎ উৎপাদন করতে পারি না, তখন এটার আর ইম্প্যাক্ট গিয়ে আমাদেরকে ওই শিল্প কারখানা, আমাদের যে কৃষিখাত, এসব জায়গায় গিয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত টেকসই উদ্যোগ নেওয়া গেলে দেশীয় চাহিদা মিটিয়ে কয়লার রপ্তানির বাজারও তৈরি করা সম্ভব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গত 2 অর্থ বছরে 44 কোটি টাকা লোকসান হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে। এর অন্যতম কারণ ডলারের মূল্য বৃদ্ধি ও পাথর উৎপাদন কাজে ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ অ্যামোনিয়াম নাইট্রেট আমদানির উপর সিটি ভ্যাট আরোপ। খনিটিকে সচল রাখতে অ্যালুমিনিয়াম নাইট্রেট আমদানির উপর আরোপিত সিটি ভ্যাট প্রত্যাহার ও মধ্যপাড়ার পাথরের ট্যারিফ ভ্যালু বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ। গোলাম নবী দোলারের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি 2018-19 থেকে টানা 5 অর্থবছর খনিটি 100 কোটি টাকা লাভ করলেও গেল 2 অর্থবছরে লোকসানের মুখে পড়েছে এটি।
সাধারণত ভূগর্ভস্থ কঠিন শিলা স্তরে এক্সপ্লোসিভ ব্যবহার করে বিস্ফোরণ ঘটিয়ে হেভি মেশিনারিজের মাধ্যমে সেখান থেকে উত্তোলন করা হয় কঠিন শিলা বা পাথর। তবে রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে এক্সপ্লোসিভের দাম অনেক বেড়ে গেছে। এতে খনি থেকে পাথর উত্তোলনে বেড়েছে ব্যয়, সেই সঙ্গে বাড়ানো হয়েছে এক্সপ্লোসিভ আমদানির সিটি ভ্যাটও। এতে ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। গত 2023-24 অর্থ বছরে 37 কোটি এবং 2024-25 অর্থ বছরে 7 কোটি টাকা লোকসান হয়েছে। আমাদের যেহেতু আন্ডারগ্রাউন্ড থেকে পাথর উত্তোলন করতে হয়, হ্যাভি মাইন মেশিনারিজ ব্যবহার করতে হয়, বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ ব্যবহার করতে হয়। এক্সপ্লোসিভের দাম বর্তমান এই যুদ্ধ ক্রাইসিসের কারণে দাম বেড়ে গেছে, অধিক দামে এটা কিনতে হয়। এটির কারণে আমাদের উৎপাদন খরচ বেশি। তবে লোকসান কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়াতে সিটি ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি মধ্যপাড়ার পাথরের ট্যারিফ ভ্যালু বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ। আমরা এক্সক্লুসিভ করে যে ট্যাক্সটা ভ্যাটটা দিয়ে থাকি, এটা আগে ছিল 0%, এখন করে 37%। এইটা কমানো উচিত, আগের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। এবং রয়্যালটি আগে ছিল আমাদের $6 উপরে 2.5%, এখন করা হয়ে গেছে $22 উপরে 5%। এর ফলে আমাদের এখানে একটা সমানের সুযোগ আছে। এই দুটো কাজ সমানের সুযোগ করলে পরে এই কোম্পানি লাভজনক হবে। পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিটি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন 1994 সালে। 2007 সাল থেকে উৎপাদনে যায় এটি। বর্তমানে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে বেলারুশের জার্মানিয়া টেস্ট কনসার্টিয়াম জেটিসি। সময় সংবাদ, দিনাজপুর। সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। বাগানি ও ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। কৃষি বিভাগের আশা, আগামী 1 মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকার আম বেচাকেনা হবে। গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশীয় জাতের আম পাড়া শুরু হলো সাতক্ষীরায়। মঙ্গলবার সদর উপজেলার ফিংড়ি গ্রামে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সকালে গোপালভোগ, গোবিন্দভোগ ও বোম্বাই সহ দেশি জাতের আম পাড়া হয়। 15 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ ও বাজারজাতের সময় নির্ধারণ করা হয়েছে। আম সংগ্রহ ও বাজারজাতের তারিখ দেরিতে হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা কৃষকের। রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও। বাজার সিন্ডিকেটের কারণেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগও রয়েছে। সাতক্ষীরার আমটা বাংলাদেশের সবার আগে আসে, বাংলাদেশ থেকে যে আমটা সবার আগে হয় সেটা হলো সাতক্ষীরাতে গোবিন্দভোগ আম। ন্যায্য দাম যদি আমরা পাই তাহলে আল্লাহর মধ্যে আমাদের ফলন খুবই ভালো। রেল লাইনটা হয় আমাদের আর কি ওয়ারিং খরচটা কমলে মনে করেন আমাদের সাতক্ষীরার ব্যবসাটা আরো সুন্দর হবে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত নিশ্চিতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। আগামী 1 মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকার আম বাণিজ্যের আশা কৃষি বিভাগের। 70,000 মেট্রিক টনের উপরে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। আমরা আশা করছি যে এই আম বাজার বিক্রি করে প্রায় 300 থেকে 350 কোটি টাকার যে বাণিজ্য এই সাতক্ষীরা জেলাতে হয়ে থাকে। বেশি লাভের আশায় আপনারা আমটা পাকানোর ব্যবস্থা করবেন না, যাতে করে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয় বা দেশের বাইরে বহির্বিশ্বে যেখানে আমাদের আম রপ্তানি হয় সেসব জায়গায় আমাদের মার্কেটটা নষ্ট হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 5299টি আম বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা 8,18,671টি গবাদি পশু। এর মধ্যে ঘাটতি রয়েছে 35,520টি পশুর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু দিয়ে এই চাহিদা মেটানো হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে শহর থেকে গ্রামে গড়ে উঠেছে অনেক পশু খামার, যেখানে দেশীয় গরুর পাশাপাশি লালন পালন করা হচ্ছে বিদেশি গরুও। এবার জেলায় কোরবানির চাহিদা 8,18,671টি গবাদি পশুর। এর মধ্যে উৎপাদন হয়েছে 7,83,151টি। গরুর উৎপাদন 4,99,279টি। এছাড়া মহিষ 4,78,034 ও 1,94,519টি ছাগল। ঘাটতি রয়েছে আরো 35,000।
আমাদের যে ঘাটতিটা অন্যান্য যারা উদ্বৃত্ত আছে ওখান থেকে উদ্বৃত্ত পশুগুলো আমাদের এদিকে আসবে, এই ঘাটতিটা ওখান থেকে উদ্বৃত্ত গরু দিয়ে আমাদের ঘাটতি ইনশাল্লাহ আমরা প্রতি বছরে মিট আপ করি, এই বছরও ওইভাবে মিট আপ হবে ইনশাল্লাহ। শহরের শিল্পপতি থেকে ব্যবসায়ীরা হাটবাজারের পরিবর্তে এখন এগ্রো খামার থেকেই কোরবানির গরু কিনছেন। শাহিওয়াল, ফ্রিজিয়ান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোরবানির গরু রয়েছে সেখানে। আমরা ওরকম কোনো ওষুধ ব্যবহার করি না, আমরা প্রাকৃতিকভাবে এই গরুগুলো বড় করতেছি আর কি, খাবারের মাধ্যমে। চট্টগ্রামের মানুষের বেশি লাল গরু পছন্দ, তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব লাল, শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস, দেশাল এরকম গরু রাখার। আমাদের সোশ্যাল মিডিয়া আপডেটেড রাখি, ওখান থেকে দেখে পছন্দ করে ফুল ফ্যামিলি সহ এসে বসে সুন্দর করে গরু দেখতে পারে, পছন্দ করতে পারে। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 11,000-এর বেশি খামার আছে। এর বাইরে নগরী ও জেলায় মৌসুমি খামার শুধু কোরবানির ঈদকে সামনে রেখে চালু করা হয় এমন আছে শতাধিক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবার দেশের বাইরের খবর, হরমুজ প্রণালীতে মার্কিন সেনাদের হামলায় 7 বেসামরিক নিহতের দাবি করেছে ইরান। এদিকে প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজে আক্রমণ হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। হরমুজে 7টি মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় ইরানের ড্রোন হামলায় 3 ভারতীয় নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ, যা এখন বড় ঝুঁকির মুখে। ট্যাঙ্কারে হামলা, বিস্ফোরণ, জাহাজ চলাচল বন্ধ, সব মিলিয়ে জ্বালানি বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ইরান বলছে তাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্র বলছে তারা নিরাপত্তা দেবে, কিন্তু বাস্তবতা একদমই অনিশ্চিত। এই টানাপোড়েনে দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে বলে মত অনেকের। হরমুজ প্রণালীতে মার্কিন প্রজেক্ট ফ্রিডম ঘিরে উত্তেজনার মধ্যেই করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেছেন মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ভাণ্ডার ও বৈশ্বিক সামরিক উপস্থিতির কথা তুলে ধরে শক্তির বার্তাও দেন তিনি। তবে একই বক্তব্যে আবার ইরানকে আলোচনায় নমনীয় বলেও উল্লেখ করেন। এছাড়া নতুন করে হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানি গণমাধ্যম, যদিও তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আইআরজিসি বলছে তাদের সতর্কতা উপেক্ষা করায় হামলা, আর মার্কিন বাহিনী বলছে কোনো আঘাত লাগেনি। একই সঙ্গে জাহাজ চলাচল প্রায় স্থবির, বহু ট্যাঙ্কার আটকা, বিকল্প পথ হিসেবে ওমানের জলসীমা ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা। এই পরিস্থিতিতে সামরিক উত্তেজনার পাশাপাশি তথ্য বিভ্রান্তিও বাড়ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জারি হয়েছে জরুরি সতর্কতা। 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে, 3টি প্রতিহত আর 1টি সমুদ্রে পড়েছে বলে জানায় আমিরাত। ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর আগুন লাগিয়ে এতে আহত হয়েছেন অন্তত 3 ভারতীয় নাগরিক। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে পুরো দল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। টানা দ্বিতীয় দিনের মতো সকাল 10টা থেকে শুরু হয় ব্যাট বলের অনুশীলন। বোলিংয়ে মনোযোগ দেন ইবাদত, নাইম হাসান, মেহেদী হাসানরা লম্বা সময় পর সাদা পোশাকে ফেরা শরীফুল হাত কুড়িয়েছেন। অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম, অমিত হাসানও করেছেন ব্যাটিং। এছাড়া লিটন দাস, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, নাজমুল শান্তরা ব্যাটিং করেন স্পিন ও স্পেস বোলারদের বিরুদ্ধে। এদিন পাকিস্তানের বেলা 2টা থেকে অনুশীলন করার কথা থাকলেও সকাল 10টা থেকেই মাঠে আসেন তারাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। ভারত থেকে পুশ ইন হলে ব্যবস্থা। চাইলেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়, স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী। এবং হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞ। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। এই ছিল 5টার সময় সংবাদ। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইরান। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।